যুদ্ধ কোনোদিনই কারো ভালো করেনি। এই রকম ইতিহাসের বুকে প্রথম বিশ্বযুদ্ধ মানুষের মনে এক ছাপ ছেড়ে গেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দীর্ঘ সময় ধরে চলেছিল, তবে এটি বিশ্বাস করা হয় যে এটি প্রথম বিশ্বযুদ্ধের মতো মারাত্মক পরিণতি নিয়ে আসেনি। কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময় এত সৈনিক বিনা কারণে তাদের প্রাণ হারিয়েছিল যে তাদের মৃতদেহ গোনাও মুশকিল হয়ে পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সত্য ঘটনার উপর বানানো একটি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে আজ আমি চলে এসেছি, যেখানে দেখানো হয়েছে একটি ছোট্ট সৈনিকের জীবনে এই মর্মান্তিক যুদ্ধের কী প্রভাব পড়েছিল। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তি পাওয়া বিখ্যাত মাস্টারপিস মুভি অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। সাল 1914। জার্মানির পশ্চিম দিকে প্রতিদিনের মতো সূর্যোদয়ের সাথে এক সুন্দর সকালে শুরু হয়, কিন্তু সেটা কোনো সাধারণ সকালের মতো ছিল না। সময়টা ছিল প্রথম বিশ্বযুদ্ধের, যখন জার্মান দেশের পশ্চিমে ওয়েস্টার্ন ফ্রন্টে জার্মান সেনারা ফ্রান্সের সাথে এক ভয়ানক যুদ্ধ লড়ছিল। পরিস্থিতি এতটাই খারাপ ও অমানবিক হয়ে যায় যে যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা মৃত সৈনিকের উপরই গুলি চালানো হয়। কেন? কারণ যদি কেউ জীবিত বেঁচে থাকে তাহলে সেও যেন মারা যায়। চারিদিকে শুধু মৃতদেহ আর বোম বিস্ফোরণের কারণে ধোঁয়ায় ভরে যায়। একদিকে ফ্রান্স এবং অন্যদিকে জার্মান সৈন্যরা তাদের নিজেদের ট্রেঞ্চ বানিয়ে একে অপরের সাথে লড়াই করছিল। এবার ট্রেঞ্চ কি জিনিস সেটা আগে বলে দিই। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সৈন্যরা ফ্রান্সের ওয়েস্টের দিকের অনেকটা অংশ দখল করে রেখেছিল। দুই পক্ষের সৈন্যরাই মাটির বেশ নিচে, মানে 10 থেকে 12 ফুট নিচে গর্ত করে সেখান থেকে যুদ্ধ করত। একেই ট্রেঞ্চ বলা হতো, এবং এগুলি দুই দেশের সীমানা বরাবর কিলোমিটারের পর কিলোমিটার বানানো হয়েছিল। এই দুই পক্ষের ট্রেঞ্চের মাঝের ভাগটিকে নোম্যান্স ল্যান্ড বলা হতো, যেখানে কোনো দেশেরই অধিকার ছিল না। কোনো সৈন্য এই নোম্যান্স ল্যান্ডে যাওয়া মানে তার মৃত্যু অবধারিত হতো, মানে কেউ নিজের জমি ছাড়তে একদমই রাজি ছিল না। জার্মান ট্রেঞ্চে এক তরুণ সৈনিক হ্যানরিচ, যে সবে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সে এই নরকের মতো পরিস্থিতি দেখে ভয়ে এক কোনায় গিয়ে বসে পড়ে। তখনই তাদের উচ্চপদস্থ অফিসার সকল সৈন্যদের ফ্রান্সের ট্রেঞ্চের দিকে যাওয়ার আদেশ দেয়, কিন্তু ফ্রান্সের একটানা গোলাগুলির কারণে অনেক জার্মান সৈনিকই শহীদ হয়ে যায়। হ্যানরিচ ভয়ে ভয়ে ফ্রান্স সৈনিকদের দিকে এগিয়ে যায়। সে দেখে তার সাথী সৈনিকরা সবাই মারা গেছে। এক সময়ে এসে তারও বন্দুকের গুলি শেষ হয়ে যায়, তাই সে তার এক কুড়ালের মতো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ফ্রান্সের সৈন্যদের উপর। অন্যদিকে ট্রাক ভরে ভরে শয়ে মৃত জার্মান সৈনিকদের এক স্থানে নিয়ে আসা হয়। অমানবিকতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে এই মৃত জার্মান সৈনিকদের সর্বপ্রথম সব ইউনিফর্ম খুলে ফেলে তাদের কফিনে করে মাটির নিচে দাফন করে দেওয়া হয়। তারপর দেখা যায় সেই রক্তে ভেজা ইউনিফর্ম সেখান থেকে ট্রেনে করে পাঠিয়ে দেওয়া হয় শহরের উদ্দেশ্যে। সেখানে ওই ইউনিফর্ম ভালো করে ধুয়ে পুরনো নামে ট্যাগ সরিয়ে দেওয়া হয় এবং ছেঁড়া ইউনিফর্মগুলিকে ভালো করে সেলাই করে তারপর সেগুলিকে পাঠিয়ে দেওয়া হয় জার্মানির নানান শহরে। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় 1917-তে, মানে প্রায় 3 বছর ধরে জার্মান সৈন্যরা ফ্রান্সের সাথে এইভাবেই যুদ্ধ লড়ছে, যার ফলে মর্মান্তিকভাবে প্রায় প্রতি সপ্তাহে 40,000-এরও বেশি সৈনিক মারা যাচ্ছে। এই ছেলেটির নাম পল বাউমার। তার বয়স মাত্র 17 বছর। সে তার 3 বন্ধু অ্যালবার্ট, মুলার এবং লুডভিগের সাথে জার্মান সেনাতে ভর্তি হতে চায়, কারণ তাদের সকলের ধারণা সেনাতে ভর্তি হয়ে যুদ্ধে যাওয়াটা এক আলাদা ধরনের মজা। আর কেনই বা হবে না, কারণ যুদ্ধ ফেরত সৈন্যদের সেই সময় আলাদা চোখেই দেখা হতো। কিন্তু তাদের এই ধারণা খুব তাড়াতাড়ি বদলাতে যাচ্ছিল। পলের মা বাবা তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেয় না, কারণ সে সবে মাত্র 17 বছর পার করেছে, তাই সে কিছুটা উদাস হয়ে আছে। অন্যদিকে তার 3 বন্ধুই যুদ্ধে যাওয়ার জন্য খুবই উৎসুক, তাই পল তার বন্ধুদের কথা মতো তার বাবার সিগনেচার নকল করে জার্মান সেনাতে ভর্তি হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তার স্কুলে নতুন ভর্তি হওয়া সকল সৈন্যদের এক দেশত্ববোধক বক্তৃতা দেওয়া হয়, যে যুদ্ধ কিভাবে তাদের সকলের জীবন বদলে দেবে, সকলকে জার্মানিদের সামনে নায়ক বানিয়ে তুলবে, তাদের নাম সকলের মুখে মুখে থাকবে, যুদ্ধ শেষে তাদের জীবন হবে সম্পূর্ণ আলাদা। এই কথা শুনে সকলের মনে জোশ জেগে ওঠে। এরপর সব সৈনিকদের তাদের নিজের ইউনিফর্ম দেওয়া হয়। পলও তার নিজের ইউনিফর্ম পায়, কিন্তু সে দেখে তার ইউনিফর্মে অন্য কারোর নাম রয়েছে। তাই সে অফিসারকে বলে, এই পোশাকটি অন্য কারোর, ভুলবশত আমাকে দিয়ে দিয়েছেন। অফিসার বলে, হয়তো এটা অন্য কাউকে দেওয়া হয়েছিল কিন্তু তার ফিট হয়নি। এই বলে সে ওই নামের ট্যাগটিকে ছিঁড়ে দেয়। আসলে এর পিছনে আসল সত্যটি হলো, এইসব ইউনিফর্ম ওয়েস্টার্ন ফ্রন্টে শহীদ হয়ে যাওয়া ওই জার্মান সৈন্যদের ছিল, যেটা তাদের কেউই জানতো না। তারা 4 বন্ধুই তাদের নিজের পোশাক পেয়ে খুবই খুশি হয় এবং সেই পোশাক পরে তারা তাদের রাইফেল নিয়ে বেরিয়ে যায় ওয়েস্টার্ন ফ্রন্টের দিকে। তাদের ট্রাক তাদের নিয়ে পৌঁছে যায় দক্ষিণ ফ্রান্সে, যেখান থেকে ওয়েস্টার্ন ফ্রন্ট অর্থাৎ যুদ্ধক্ষেত্র আর মাত্র 25 কিলোমিটার দূরে ছিল। জার্মানির সুপ্রিম লিডারদের উদ্দেশ্য ছিল তারা খুব তাড়াতাড়ি প্যারিসকে দখল করে ফেলবে। কিছু সময় পরে তারা জার্মান মেডিকেল ক্যাম্পে পৌঁছে যায়। এখান থেকে ওয়েস্টার্ন ফ্রন্ট আর মাত্র 10 কিলোমিটার দূরে ছিল।
ক্যাম্পে পৌঁছে তারা দেখে চারিদিকে শুধু আহত ও মৃত সৈনিকরাই পড়ে রয়েছে। সেখানে ডক্টরের হাত ও পোশাক রক্তে ভেজা। ডক্টর সকল সৈনিকদের ট্রাক থেকে নেমে পড়তে বলে, যাতে ওই ট্রাকে করে তিনি আহত সৈনিকদের এখান থেকে কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে পারে। তাই বাধ্য হয়ে পল আর তার সকল বন্ধুরাই হেঁটেই ওয়েস্টার্ন ফ্রন্টের দিকে এগোতে থাকে। তারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য খুবই উৎসুক, তাই তারা আনন্দের সাথে এগোতে থাকে। কিছু সময় পরে হঠাৎই ফ্রান্সের বম্বার বিমানগুলি সেখানে বম্বিং শুরু করে দেয়। আর এই কারণেই তারা নিজের নিজের গ্যাস মাস্ক ব্যবহার করে, কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময় একরকম বিষাক্ত গ্যাস ব্যবহার করা হতো সৈন্যদের মারার জন্য। পল লুডভিগকে তার মাস্ক পরতে সাহায্য করে, আর এই কারণেই সে তার নিজের মাস্ক পরতে দেরি করে ফেলে। যা দেখে অফিসার খুবই রেগে গিয়ে তাকে বলে, কাল সকাল পর্যন্ত তুমি অবশ্যই শহীদ হয়ে যাবে। তোমার মতো বোকা আমি দেখিনি। এই গ্যাস মাস্ক আজ রাত পর্যন্ত তুমি পরে থাকবে, এটাই তোমার সাজা। এরপর তারা আবারও এগোতে থাকে ওয়েস্টার্ন ফ্রন্টের দিকে। দূর থেকে গুলি ও বিস্ফোরণের আওয়াজ তাদের কানে আসছিল। ওয়েস্টার্ন ফ্রন্টে পৌঁছে তারা দেখে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে বৃষ্টির জল ট্রেঞ্চের মধ্যে ভরে গেছে। চারিদিকে কাদা জল ও ধোঁয়ায় ভর্তি, মানে একরকম অস্বস্তিকর পরিবেশ। তারা দেখে এই অস্বস্তিকর পরিবেশের মধ্যেই সৈন্যরা শত্রুপক্ষের সাথে লড়াই করে চলেছে। এক অফিসার তখন পলের কাছে এসে তার মাস্কটিকে খুলে সকল সৈন্যদের ট্রেঞ্চের জল বাইরে ফেলতে বলে। অফিসারের অর্ডার অনুযায়ী সকল সৈন্যরা ট্রেঞ্চের জল বাইরে ফেলতে থাকে। বৃষ্টির জল এতটাই ঠান্ডা ছিল যে তাদের সবার হাত একসময়ে এসে অবশ হয়ে যায়। এটি সম্মানের কাজ হওয়ার বিষয়ে তাদের স্কুলে যা বলা হয়েছিল, তারা দেখে এটি তার থেকে সম্পূর্ণ বিপরীত। তখনই তাদের সেখানে স্ট্যানিস্লাউস ক্যাটের সাথে পরিচয় হয়। সে ছিল এই ট্রেঞ্চের অনেক পুরনো সৈনিক। ক্যাট তাদের সকলের হাত তাদের প্যান্টের মধ্যে ঢুকিয়ে দিতে বলে, যাতে তারা ঠান্ডা থেকে বাঁচতে পারে, কারণ সেও এতদিন এটাই করে আসছে। ধীরে ধীরে সূর্য অস্ত যায়, সাথে সাথেই চারিদিকটা একদমই শান্ত হয়ে যায়। তখন বৃষ্টিও পুরোপুরি থেমে গেছিল। রাতে পল ও অ্যালবার্টকে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। পল তখনও জানতো না যে ভবিষ্যতে তাদের সাথে কি ভয়ানক হতে চলেছে। পাহারা দিতে দিতে তারা দূরে কিছু একটা আওয়াজ শোনে, তাই পল সেই দিকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাবে অন্য দিক থেকে একটি গুলি এসে তার মাথায় লাগে, কিন্তু সৌভাগ্য তার ভালো ছিল। গুলি হেলমেটের কারণে তার কোনো ক্ষতি করতে পারে না। তখনই সেখানে ফ্রেঞ্চ বোম্বার বিমান বোম্বিং শুরু করে দেয়, যা দেখে সকল সৈনিকরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বাংকারের মধ্যে লুকিয়ে পড়ে। এবার তারা চারজনেই খুবই আতঙ্কিত হয়ে যায়। লুডভিগ তো কান্না করতে থাকে, সে সেখান থেকে বাড়ি যেতে চায়, কারণ এই জায়গাটি তাদের ভাবনা চিন্তার থেকে সম্পূর্ণ আলাদা। চারিদিকে শুধু বমগুলির আওয়াজ আর মৃতদেহের ঢের ছিল। ওই বাংকারের একটি তরুণ সৈনিক ভয়ে প্রাণ বাঁচাতে বাংকার ছেড়ে বাইরের দিকে পালাতে যায়। আর যখনই সে বাংকারের বাইরে বেরোয়, তখনই বমের বিস্ফোরণের কারণে তার শরীরের টুকরো টুকরো হয়ে যায়। কিছু সময়ের মধ্যে আরও বম্বার বিমান এসে সেখানে একের পর এক বোম ফেলতে থাকে। তাই অত্যাধিক বমের প্রভাবে আর বেশিক্ষণ ওই বাংকারটি সুরক্ষিত থাকে না। যথারীতি সেটি মাটির নিচে ধসে যায়, যার ফলে পল ওই বাংকারের নিচে চাপা পড়ে যায়। তার বন্ধুরা ভাবে হয়তো পল মারা গেছে, কিন্তু পরদিন যখন তারা ভাঙা বাংকারগুলিকে সরায় মৃত লাশগুলিকে বার করার জন্য, তখন তারা দেখে পল এখনো জীবিত আছে। তাকে তারা সেখান থেকে বার করে। সে চারিদিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। সে কিছুই বুঝতে পারছিল না যে এইসবের জন্যই তারা এখানে এসেছিল। পল ধীরে ধীরে ক্যাটের কাছে গিয়ে বসে। ক্যাট তাকে এই অবস্থায় দেখে খুবই দুঃখ পায়, কারণ পল তার থেকে বয়সে অনেকটাই ছোট ছিল। জীবনে তাকে আরও অনেক কিছুই করতে হতো। তার এই অবস্থা দেখে ক্যাট তাকে খাওয়ার জন্য একটি ব্রেড দেয়। তখনই একটি অফিসার এসে তাকে বলে, যখন জীবিত বেঁচে গেছো তাহলে বসে না থেকে কাজ করো। এই বলে তাকে একটি ব্যাগ ধরিয়ে দেয়। পলকে দায়িত্ব দেওয়া হয় মৃত সকল সৈনিকদের ব্যাজ সংগ্রহ করার, যাতে যুদ্ধে কে কে শহীদ হয়েছে সেটাকে সঠিকভাবে গণনা করা যায়। এক এক করে পল সকল মৃত সৈনিকদের ব্যাজ সংগ্রহ করতে থাকে। তখনই সে তার পায়ের নিচে তার বন্ধু লুডভিগের ভাঙা চশমাটিকে দেখে। এটা দেখে সে আরো ভয় পেয়ে যায় এবং লুডভিগকে মৃত সৈনিকের মধ্যেই খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিছুটা দূরে সে লুডভিগের মৃতদেহটিকে পড়ে থাকতে দেখে। রাতে বোমা বিস্ফোরণের কারণেই সে মারা গেছিল। কাছের বন্ধুকে এইভাবে মরে পড়ে থাকতে দেখে সে কান্নায় ভেঙে পড়ে, কারণ তারা সেখানে একদিনও হয়নি এসেছে। তারই মধ্যে সে তার কাছের বন্ধুকে হারিয়েছে, কিন্তু তার করারই বা কি আছে। তাই সে নিজেকে সামলিয়ে আবার মৃত সৈনিকের ব্যাজ সংগ্রহ করা শুরু করে দেয়। প্রায় 1.5 বছর কেটে যায়। এক জার্মান অফিসে ওই মৃত সৈনিকদের সকল ব্যাজ এক জায়গায় সংগ্রহ করে সেখান থেকে তাদের নাম ও জন্ম তারিখ একটি ডায়েরিতে লেখা হয়। তারপর এক অফিসার সেই ডায়েরি নিয়ে গিয়ে দেয় ম্যাথিয়াস অ্যাসবার্গকে। সে অফিসার ম্যাথিয়াসকে বলেন, এই কয়েক সপ্তাহে আমাদের প্রায় 40,000-এরও বেশি সৈনিক সামান্য কয়েকশো মিটারের জায়গা দখলের জন্য তাদের প্রাণ হারিয়েছে। আমরা যদি খুব তাড়াতাড়ি যুদ্ধবিরাম না করি তাহলে বিনা কারণে আরও অনেক সৈনিক মারা যাবে। এবার বলে দিই ম্যাথিয়াস অ্যাসবার্গারকে,
তিনি ছিলেন জার্মানির এক বিখ্যাত পলিটিশিয়ান। প্রথম তিনি এই বিশ্বযুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু যখন তিনি দেখেন সামান্য কিছু জমি দখলের জন্য হাজারো সৈনিকের বিনা কারণে মৃত্যু হচ্ছে, তখন তিনি এর বিপক্ষে এই যুদ্ধবিরামের জন্য জার্মানির বড় বড় লিডারদের কাছে পৌঁছে যায়। ওদিকে পল ও ক্যাটকে দেখানো হয় তাদের সকল ব্যাটালিয়নকে ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে এখন জার্মান ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই ক্যাম্পটি জার্মানি দখল করা ফ্রান্সের শ্যাম্পেন নামে একটি জায়গায় বানানো হয়েছিল। সেই ক্যাম্পে পৌঁছে তারা জানতে পারে পাশেই একটি ফ্রেঞ্চ কৃষকের বাড়ি রয়েছে, তাই তারা বেশি দেরি না করে সেখানে পৌঁছে যায়। পল বাইরে অপেক্ষা করে আর ক্যাট চুপি চুপি ভিতরে ঢুকে সেখান থেকে একটি হাঁস চুরি করে দৌড়াতে শুরু করে। এই দেখে ওই কৃষক তাদের উপর গুলিও চালায়, কিন্তু ওরা যেমন তেমন ভাবে সেখান থেকে পালিয়ে আসে। এরপর তারা জার্মান ক্যাম্পে পৌঁছে সেই হাঁসটিকে ভালো করে রান্না করে এবং খুশি খুশি তাদের সকল বন্ধুদের সাথে গান করতে করতে খায়, কারণ অনেকদিন পরে তারা পেট ভরে ভালো খাবার পেয়েছে। আর কেনই বা করবে না, তারা বছরের পর বছর পরিবার ও আপনজনকে ছেড়ে এইভাবে যুদ্ধ লড়ছে। এছাড়া ওই ভয়ানক যুদ্ধক্ষেত্র থেকে তারা এখন একটি সুন্দর শান্ত পরিবেশের মধ্যে রয়েছে, তাই তারা এই সময়টিকে বেশ ভালোভাবে উপভোগ করে। একদিন পল ও তার সকল বন্ধুরা ক্যাম্পের বাইরে বসে রাতের খাবার তৈরি করছিল। তখন ক্যাম্পের সামনে দিয়ে 3টি সুন্দর ফ্রেঞ্চ মেয়েকে তারা যেতে দেখে। তাদের দেখে অ্যালবার্ট তাদের দিকে ইশারা করে, কিন্তু তার মধ্যে এতটা সাহস ছিল না যে সে ওই মেয়েগুলির সাথে গিয়ে কথা বলবে। তখন তাদের মধ্যে মুলার দৌড়ে তাদের কাছে যায় এবং তাদের সাথে কথা বলে তাদের সাথেই চলে যায়। এই দেখে সব সৈনিকদের তাদের পরিবারের কথা মনে পড়ে যায়। তারা সকলেই এই যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষা করছে, যাতে তারা বাড়ি ফিরে তাদের পরিবারের সাথে দেখা করতে পারে। এইভাবে আরও কয়েকদিন কেটে যায়। একদিন পোস্টম্যান সকল সৈনিকদের জন্য তাদের বাড়ির পাঠানো চিঠি নিয়ে আসে। কারোর মা তার জন্য পাঠিয়েছে, আবার কারো স্ত্রী তার জন্য পাঠিয়েছে। তারা সবাই বাড়ির চিঠি পেয়ে খুবই খুশি, কেউ কেউ তো খুশিতে নাচছিল। এই ভিড়ের মধ্যে থেকে যেমন তেমন ভাবে ক্যাট তার নিজের চিঠিটিকে সংগ্রহ করে, যেটা তার স্ত্রী তাকে পাঠিয়েছে। কিন্তু সে লেখাপড়া জানে না, কারণ সে একজন মুচি। সৈন্যতে ভর্তি হওয়ার আগে সে জুতো সেলাই করত, তাই সে ওই চিঠিটিকে পলকে দিয়ে তাকে পড়ে শোনাতে বলে। চিঠিটি পড়ার পরেই পল প্রথমবারের মতো জানতে পারে ক্যাটের একটি ছেলে ছিল, যে রোগে আক্রান্ত হয়ে মারা গেছিল। ওই চিঠিতে আরও লেখা ছিল, প্রতিবারের মতো এবারও আমি আমাদের ছেলের কবরস্থানে যাব এবং তাকে তার পছন্দের গল্প পড়ে শোনাবো। আমি চাই যুদ্ধ শেষে তুমি যেন সুরক্ষিত বাড়ি ফিরে আসো। সংসারে অনেকটাই টানাটানি চলছে, যদি পারো কিছুটা পয়সা বাঁচিয়ে পাঠিয়ে দিও। এই কথা শোনার পর ক্যাট অনেকটাই দুঃখী হয়ে যায়। এই চিঠিটিই প্রমাণ করে দেয় যে একটি সৈনিকের জীবনে যুদ্ধ কতটা খারাপ প্রভাব ফেলতে পারে। রাতে মুলার ক্যাম্পে ফিরে আসে। সে তার সাথে ওই মেয়েগুলির একটি রুমালও নিয়ে আসে। মুলার ওই রুমালটিকে পলকে দিয়ে দেয়। তার সুগন্ধে তাদের নিজের নিজের বাড়ির কথা মনে পড়ে যায়। এইভাবেই রাত কেটে যায়। সকাল সকাল পল ও তার সকল বন্ধুদের একটি মিশনে পাঠিয়ে দেওয়া হয়। মিশনটি হলো প্রায় 60 জন নতুন সৈনিককে তাদের ক্যাম্পের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কিন্তু ফ্রেঞ্চ বোম্বিংয়ের কারণে তারা জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে গেছিল। কিছু দূর যাওয়ার পর তারা দেখে জঙ্গলের মাঝামাঝি এক জায়গায় জোরদার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ এতটাই জোরালো হয় যে একটি সৈনিকের মৃতদেহ গাছের একদম মগডালে গিয়ে আটকিয়ে যায়। এই দেখে তারা বুঝতে পারে যে সৈন্যগুলি আশেপাশেই কোথাও এক জায়গায় রয়েছে। তারা আরও কিছুটা এগিয়ে গিয়ে পৌঁছায় একটি ট্রেন ইয়ার্ডে। সেখানে খুঁজতে খুঁজতে তারা সকল সৈন্যদের পেয়ে তো যায়, কিন্তু মৃত অবস্থায়। তাদের শরীর বিষক্রিয়ার কারণে নীল হয়ে গেছিল। ক্যাট জানায় বমের মধ্যে বিষাক্ত গ্যাস ছিল এবং এই সকল সৈন্যরা সময়ের আগেই তাদের নিজের নিজের গ্যাস মাস্ক খুলে ফেলেছিল। ওদিকে জার্মান জেনারেল ফ্রেডরিচ কোনো কারণেই ফ্রান্সের একটুও জমি ছাড়তে রাজি নয়। সে যুদ্ধবিরাম তো একদমই চায় না। তার এতে কোনো যায় আসে না যে তার কারণে কত সৈনিকের মৃত্যু হচ্ছে। সে কোনো কারণেই ফ্রান্সের কাছে মাথা নিচু করতে চায় না। তার গৌরব, তার অহংকার তাকে এটা করতে বাধা দেয়। কিন্তু আসল সত্যটা হলো, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো আর্থিক অবস্থা ও জার্মান সৈনিকদের মনোবল দুটির মধ্যে একটিও ছিল না। আর থাকবেই বা কিভাবে? বছরের পর বছর তারা তাদের আপনজন ও পরিবারকে ছেড়ে এইভাবেই এই অস্বস্তিকর পরিবেশের মধ্যে যুদ্ধ করে আসছে। সরকার না তাদের কাছে উপযুক্ত খাবার পাঠাচ্ছে, না আহত ও মৃত সৈনিকদের সঠিক চিকিৎসা ও সম্মান দিচ্ছে। এক সময় এসে দেশের রাজনীতিবিদেরা এই ব্যাপারটি বুঝে যায়। তারা যদি এই যুদ্ধ চালিয়ে যায় তাহলে তাদের দেশের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই দেশের রাজনীতিবিদেদের আদেশ অনুযায়ী জেনারেল ফ্রেডরিচ অ্যাসবার্গার ও কিছু জার্মান প্রতিনিধিদের পাঠিয়ে দেয় ফ্রান্সের সুপ্রিম লিডারদের সাথে যুদ্ধবিরামের আলোচনা করার জন্য। কিন্তু ব্যাপারটি জেনারেল ফ্রেডরিচ মানতেই পারছিল না। আর এই কারণেই সে একটি পরিকল্পনা করে। যতদিন না যুদ্ধবিরামের চুক্তিতে স্বাক্ষর না হয় ততদিন সে তার সৈন্যদের ওয়েস্টার্ন ফ্রন্টে আবারও পাঠিয়ে যুদ্ধ চালিয়ে যাবে। আর ততদিনের মধ্যে আরও নতুন সৈনিক ভর্তি হয়ে যাবে এবং এরপর তারা একসাথে ফ্রান্সের উপর আক্রমণ করবে। এই কারণেই আর বেশি দিন পল ও তার সকল বন্ধুদের সেই ক্যাম্পে থাকা হয় না।
তাদের আবারও ওই নরকে মানে ওয়েস্টার্ন ফ্রন্টে পাঠিয়ে দেওয়া হয়। মানে এটা ভেবেই কেমন লাগছে, দেশের সুপ্রিম লিডারদের গৌরব অহংকার ও জেদের কারণে কিভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। একদিকে তো তারা বেশ পরার জন্য ভালো পোশাক, খাবার জন্য ভালো খাবার ও থাকার জন্য ভালো বাসস্থান পাচ্ছে, কিন্তু এর ঠিক উল্টো দিকে সাধারণ জনগণ থেকে শুরু করে সৈন্যরা কীটপতঙ্গের মতো তাদের প্রাণ হারাচ্ছে। ইতিমধ্যে অ্যাসবার্গার ও জার্মান প্রতিনিধিরা ট্রেনে করে পৌঁছে যায় কম্পিয়াগানের জঙ্গলে ফ্রান্সের সাথে যুদ্ধবিরাম নিয়ে আলোচনা করার জন্য। তারা ফ্রান্সের সুপ্রিম লিডার ফার্দিনান্দ ফোচের সাথে দেখা করেন। অ্যাসবার্গার তার সামনে যুদ্ধবিরামের প্রস্তাব রাখেন, কিন্তু এই প্রস্তাবে ফ্রান্স রাজি হয় না, বরং উল্টে জার্মানির প্রতিনিধিদের তাদের কিছু শর্তে সাইন করতে বলেন। এর জন্য তাদের মাত্র 72 ঘন্টার সময় দেওয়া হয়। এটা শুনে তো তারা অবাক হয়ে যায়, কারণ মাত্র 72 ঘন্টার মধ্যে কোনো দেশের পক্ষে এইরকম চুক্তি মানাটা কোনো যুদ্ধবিরাম নয়, একরকম অর্ডার বলা যেতে পারে। কিন্তু তাদের কাছে কোনো উপায় ছিল না, কারণ এর আগেই সৈন্যদের কাছে উপযুক্ত খাবার ও ঠান্ডার পোশাক পৌঁছানোর জন্য যে পথ ব্যবহার করা হচ্ছিল সেগুলি সব ফ্রান্সের বোম্বার বিমান আগে থেকেই নষ্ট করে দিয়েছিল। আর বেশি দিন যদি এইভাবে যুদ্ধ চলতে থাকে তাহলে সৈন্যরা এমনিতেই না খেতে পেয়ে মারা যাবে। ওদিকে ওয়েস্টার্ন ফ্রন্টে সকল সৈন্যদের ফ্রান্সের উপর আক্রমণ করার আদেশ দেওয়া হয়। তারা তাদের ট্রেঞ্চ থেকে বেরিয়ে ফ্রান্সের ট্রেঞ্চের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ে। দুই পক্ষেরই সৈন্যরা একে অপরকে নির্মমভাবে মারতে থাকে। শত্রুপক্ষকে হত্যা করার সময় একসময় এসে পল 1 সেকেন্ডের জন্য থেমে যায়। যখন সে দেখে সে যাকে মারছে সেও তার মতো একজন তরুণ সৈনিক। পল ভাবে সেও হয়তো তার মতো ভেবেছিল যুদ্ধ কোনো গৌরবের ব্যাপার, তাই পল তাকে ছেড়ে দিতে যায়। কিন্তু তখনই আরেক সৈনিক এসে তাকে গুলি করে হত্যা করে দেয়। এক ভয়ানক গোলাগুলি ও নির্মম যুদ্ধের পর অবশেষে তারা ফ্রেঞ্চ ট্রেঞ্চগুলিকে দখল করে নেয়, যেখানে তারা প্রচুর সুস্বাদু খাবার দেখে আর নিজের লোভ সামলাতে পারে না। ব্যাপারটা ভাবলেই গা শিউরে উঠছে। একদিকে সৈন্যরা নোংরা খারাপ অবস্থায় ক্ষুধার্ত তৃষ্ণার্ত যুদ্ধ করছে, অন্যদিকে তাদের অফিসার একরকম আরামদায়ক জীবনযাপন করছে। কিছু সময় পরে তারা অনুভব করে জায়গাটি অদ্ভুতভাবে কাঁপছে। তারা তৎক্ষণাৎ বাইরে এসে দেখে ফ্রেঞ্চ ট্যাঙ্ক এবং একদল সৈনিক তাদের হাতে ফ্লেমিং মেশিন নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। এই দেখে তারা ফ্রেঞ্চ ট্যাঙ্কের উপর গুলি চালায়, কিন্তু ওই মজবুত ট্যাঙ্কের সামনে বন্দুকের গুলির কোনো প্রভাবই পড়ে না। ওই ফ্লেমিং মেশিন ও ট্যাঙ্কের একটানা ফায়ার করার ফলে সেখানে অনেক জার্মান সৈনিকই মারা যায়। তাই প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালানো ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকে না। পল, ক্যাট সকলেই ভয়ে সেখান থেকে জার্মান ট্রেঞ্চের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যালবার্ট সেখান থেকে পালাতে পারে না। ফ্রেঞ্চ সৈন্যরা তাকে ধরে ফেলে। সে তাদের কাছে স্যারেন্ডার করে দেয়, কিন্তু তাও তারা অ্যালবার্টকে নির্দয়ভাবে ফ্লেমিং মেশিন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। পল দূর থেকে এসব কিছু দেখছিল। তার বন্ধু তার চোখের সামনে মারা গেল, কিন্তু তাও পল কিছুই করতে পারল না। এটা দেখে সে একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তখন ক্যাট তাকে সেখান থেকে নিয়ে যায়। কিছু সময়ের মধ্যে ফ্রেঞ্চ বোম্বিংয়ের কারণে ক্যাটও তার থেকে আলাদা হয়ে যায়। সে এবার একা পালাতে গিয়ে পড়ে যায় একটি গর্তের মধ্যে। সেখানে এক ফ্রেঞ্চ সৈনিক তাকে মারার জন্য তার উপর আক্রমণ করে দেয়। পল তার নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই সৈনিককে বেশ কয়েকটি ছুরির আঘাত করে। সেই সৈনিকের শেষ নিঃশ্বাস ত্যাগ করার যন্ত্রণাটাও পল সহ্য করতে পারছিল না। সে ভাবে একেই কি আসল যুদ্ধ বলে? মায়া দয়া সব ছেড়ে একে অপরকে এইভাবে নির্মমভাবে হত্যা করাই কি যুদ্ধ? ওই আহত সৈনিককে দেখে তার এবার কষ্ট হয়, কিন্তু তখন খুবই দেরি হয়ে গেছিল। সেই সৈনিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে। পল তার পকেট থেকে একটি ডায়েরি পায়, যেখানে কিছু চিঠি ও তার পরিবারের ফটো ছিল। এটা দেখে পলের খুবই খারাপ লাগে যে তার জন্য একজন ছোট্ট নির্দোষ বাচ্চা তার বাবাকে হারিয়েছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, চারিদিকটা একদমই শান্ত হয়ে যায়। পল মৃত সৈনিকদের মধ্যে দিয়ে এসে পৌঁছায় জার্মান ক্যাম্পে। সেখানে সকল সৈনিকদের কাছে এই খবর চলে আসে যে জার্মান খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করবে, আর এই কারণেই যুদ্ধ শেষ হয়ে গেছে, তারা নিজের নিজের বাড়ি যেতে পারবে। এই খবর পেয়ে সব সৈনিকই খুবই খুশি। এরই উল্টো দিকে সেখানে সকল আহত জার্মান সৈনিকদের রাখা হয়েছিল। কেউ কেউ এই যুদ্ধে তার পা হারিয়েছিল, আবার কেউ তার চোখ। তারা সবাই যন্ত্রণায় চিৎকার করছিল। আহত সৈনিকদের মধ্যে পল জর্ডানকে দেখে। সে খুবই খারাপভাবে আহত হয়ে গেছিল, তার এক পায়ে বেশ কয়েকটি গুলি লেগেছিল। সে পলকে বলে, আমি ডাক্তারকে আমার পা কাটতে দেব না, আমি পঙ্গু হয়ে বেঁচে থাকতে চাই না। এই কথা শুনে পল তাকে সান্ত্বনা দেয়। জর্ডানের কাছ থেকে সে জানতে পারে মুলার মারা গেছে। এটা শুনে পল খুবই দুঃখ পায়। তার সব বন্ধুরা এই যুদ্ধে মারা গেছিল, সে এখন একাই বেঁচে আছে। যেহেতু জর্ডান এখন আহত, তাই সে আর কিছু না ভেবেই ক্যাটকে সাথে নিয়ে তার জন্য গরম গরম স্যুপ নিয়ে আসে। কিন্তু জর্ডান আর এই দুঃখ সহ্য করতে না পেরে একটি কাঁটা চামচ দিয়ে তার গলায় বেশ কয়েকবার আঘাত করে, যার ফলে কিছু সময়ের মধ্যে সেও মারা যায়।
একদিকে যেখানে সৈন্যরা না খেতে পেয়ে ভালো চিকিৎসা না পেয়ে তাদের প্রাণ হারাচ্ছে, অন্যদিকে জেনারেল ফেডরিচ আরামদায়কভাবে এক জায়গায় বসে সুস্বাদু ডিনারের উপভোগ করছে। সে তার মেজরের সাথে গল্পে মেতে উঠেছে যে তার বাবা একজন হিরো ছিল। সে তার জীবনে 3টি যুদ্ধ লড়েছিল এবং এই 3টি যুদ্ধের মধ্যে 3টেই জিতেছিলেন। তিনি তার বাবার মতো হতে চায় এবং জার্মানিদের চোখে নিজেকে হিরো বানাতে চায়। অন্যদিকে জার্মান প্রতিনিধিরা ফ্রান্সের সকল শর্তে রাজি হয়ে যায় এবং যুদ্ধবিরামের চুক্তিতে স্বাক্ষর করে দেয়। চুক্তিতে স্বাক্ষর হওয়ার 6 ঘন্টা পর এই যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, মানে ঠিক পরের দিন বেলা 11টার সময়। কিন্তু জার্মান জেনারেল ফেডরিচ এই চুক্তিতে একদমই রাজি ছিল না। সকালে ক্যাট রেডিওতে শোনে আজ 11টার সময় 2 দেশের মধ্যে যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তারপর প্রত্যেক সৈন্য তাদের নিজের নিজের বাড়ি ফিরে যাবে। তাই তারা শেষবারের মতো পাশের ফ্রেঞ্চ কৃষকের বাড়ির দিকে রওনা দেয়, আবারও হাঁস চুরি করার জন্য। তারা খুবই খুশি ছিল যে এবার তারা বাড়ি ফিরবে। পল ক্যাটকে বলে তারা বাড়ি ফিরে একসাথে কিছু একটা ব্যবসা করবে, কিন্তু ক্যাট বলে সে সাধারণ একজন মুচি, জুতো সেলাই ছাড়া সে কিছুই জানে না। কিন্তু পল খুবই শিক্ষিত, তাই তাকে আরও পড়াশোনা করতে হবে এবং একটি ভালো চাকরি করতে হবে। হয়তো তাদের ভাগ্য ভালো ছিল না, দুইজনেই ওই কৃষকের বাড়ি পৌঁছে যায়। এইবার পল বাড়ির ভেতরে ঢোকে আর ক্যাট বাইরে অপেক্ষা করে। কিন্তু হাঁস চুরি করার সময় ওই বাড়ির মালিকের ছেলে পলকে দেখে ফেলে। সে তার বাবাকে খবর দেয়। ততক্ষণে পল সেখান থেকে কিছু ডিম নিয়ে পালিয়ে যায়। কৃষকের ছেলে তাদের দিকে রাগে রাগে তাকিয়ে থাকে। ক্যাম্পের দিকে যাওয়ার সময় রাস্তায় ক্যাট জঙ্গলে টয়লেট করার জন্য যায় এবং যখন সে পিছন ফিরে তাকায় তখন সে দেখে সেই কৃষকের ছেলে তার দিকে একটি বন্দুক তাক করে রয়েছে। ছেলেটি আর কিছু না ভেবেই ক্যাটের উপর গুলি চালিয়ে দেয়। গুলির আওয়াজ শোনা মাত্রই পল জঙ্গলের মধ্যে ছুটে যায়। সে দেখে ক্যাটের গুলি লেগেছে। তৎক্ষণাৎ সে তাকে নিয়ে জার্মান ক্যাম্পের দিকে এগোতে থাকে। রাস্তায় তারা কিছু জার্মান ট্রাকও দেখে, কিন্তু তাদেরকে কেউই সাহায্য করে না, কারণ তারা যুদ্ধ শেষের আনন্দে ব্যস্ত। যেমন তেমন ভাবে পল তাকে নিয়ে জার্মান ক্যাম্পে পৌঁছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে ক্যাটকে আর বাঁচাতে পারে না। পল সকল বন্ধুকে তো হারিয়েছিলই, কিন্তু তার বড় ভাইয়ের মতো একজনকে সে পেয়েছিল। শেষমেশ সে তাকেও হারিয়ে ফেলে। সে ভেবেছিল শেষমেশ সে আর ক্যাট বাড়ি ফিরবে, কিন্তু তাদের ভাগ্যটাই খারাপ। ক্যাটের স্ত্রী হয়তো তার জন্য বাড়িতে অপেক্ষা করছে, কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। পল নিজেকে আবারও সামলিয়ে নেয়, কারণ এটাকেই হয়তো যুদ্ধ বলে, যেটা সে এই যুদ্ধে যুক্ত হওয়ার পর থেকেই বুঝেছে। অন্যদিকে জেনারেল ফেডরিচ তার সকল সৈনিকদের এক স্থানে জড়ো করে। সে যুদ্ধবিরাম একদমই চায় না। তার বক্তৃতায় ফ্রান্সের প্রতি ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে বলে, আমরা ফ্রান্সের কাছে হেরে যেতে পারি না। তোমরা খুবই তাড়াতাড়ি নিজের নিজের শহরে নিজের নিজের ঘরে ফিরবে, কিন্তু বিজয়ী হয়ে, পরাজিত কাপুরুষের মতো নয়। 11টা বাজার আগে আমরা আবারও ফ্রান্সিসিদের উপর আক্রমণ করব এবং আমাদের নিজেদের জায়গা দখল করে নেব। পল উদাস হয়ে সৈন্যদের মাঝে দাঁড়িয়ে এই সকল কথা শুনছিল, কিন্তু তার মনে আর কোনো ভয় নেই, কারণ সে তার কাছের বন্ধুদের আগেই হারিয়ে ফেলেছে। এছাড়াও খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি সে হয়েছে, যেটা সে সারা জীবনই ভুলতে পারবে না। যুদ্ধ তো শেষ হয়ে গেছে, তাই যুদ্ধ করে কি হবে এই ভেবে অনেক সৈন্যরাই যুদ্ধে যেতে মানা করে দেয়, আর এই কারণেই ওই সৈন্যদের গুলি করে মেরে দেওয়া হয়। এরপর সকল সৈন্যরাই ওয়েস্টার্ন ফ্রন্টের দিকে এগোতে থাকে। ওদিকে ফ্রেঞ্চ সৈন্যরা যুদ্ধবিরামের সময়ের অপেক্ষা করছে। সবাই যুদ্ধ জেতার আনন্দে ভালো মন্দ খাবার খাচ্ছিল। আচমকা জার্মান সৈন্যরা তাদের উপর আক্রমণ করে দেয়। তাদের কিছু বোঝার আগেই জার্মান সৈন্যরা তাদের ট্রেঞ্চের মধ্যে ঢুকে একের পর এক সৈন্যদের হত্যা করতে শুরু করে। দুই পক্ষের অনেক সৈন্যরাই মারা যায়। পল দেখে একজন ফ্রান্স সৈনিক এক ছোট্ট জার্মান সৈনিককে মারার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছে। তখনই পল তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার সর্বশক্তি দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। তারা মারামারি করতে করতে গিয়ে পৌঁছায় একটি বাংকারের মধ্যে। সে আবারও ওই সৈনিকের দিকে যখনই যেতে চায়, তখনই পিছন দিক থেকে এক ফ্রান্স সৈনিক তার পিঠে চাকু ঢুকিয়ে দেয়। তখনই 11টা বেজে যায় এবং যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে যায়। যদি কিছু সময় আগে যুদ্ধবিরাম হতো, তাহলে হয়তো পল জীবিত বেঁচে যেত। তাকে এই অবস্থায় দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা ফ্রেঞ্চ সৈনিকেরও খুব দুঃখ হয়। পল ধীরে ধীরে ওই বাংকার থেকে বাইরে বেরিয়ে আসে। সে দেখে চারিদিকটি একদম নিস্তব্ধ, না কোনো চিৎকার চেঁচামেচি, না কোনো বন্দুকের গুলির আওয়াজ। সে সেখানেই বসে পড়ে। কিছু সময় পর ওই ছোট্ট সৈনিককে দেখানো হয়, যার প্রাণ পল বাঁচিয়েছিল। সেই সৈনিককে একজন জার্মান অফিসার মৃত জার্মান সৈনিকদের ব্যাজ সংগ্রহ করার দায়িত্ব দেয়, ঠিক সেইভাবেই যেভাবে পলকে দেওয়া হয়েছিল। ব্যাজ সংগ্রহ করার সময় তার নজর পলের উপর গিয়ে পড়ে, যে তখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও মাত্র 15 মিনিটের যুদ্ধের জন্য যদি সৈন্যদের পাঠানো না হতো, তাহলে হয়তো এত সৈনিকের প্রাণ যেত না। সামান্য কয়েকশো মিটারের জমি দখলের জন্য এই বিশ্বযুদ্ধে প্রায় 30 লাখেরও বেশি সৈন্য তাদের প্রাণ দিয়েছিল।
সর্বশেষে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। যদি আপনাদের এই কাহিনী পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প।